আমাবস্যার এক রাতে কালো অন্ধকার গিলে নিয়েছে গোটা পরিবেশটাকে। চারপাশ থেকে একটা ঝোড়ো ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। সেই হাওয়ার শীতল স্পর্শে আপনার গোটা শরীর থরথর করে কেঁপে উঠছে। আপনি একটি পুকুরের পাশ থেকে সামনের দিকে এগিয়ে চলেছেন। আকাশে চাঁদের আলো নেই। জঙ্গলের মধ্যে থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। আপনি নিজের মতো হেঁটেই যাচ্ছিলেন। হঠাৎ পুকুরের জলের উপরে একটা কিছুর শব্দ পাওয়া গেল। আপনি পাশ ফিরে তাকালেন, আর সাথে সাথেই ভয়তে আপনার বুকটা কেঁপে উঠল। আপনি দেখলেন পুকুরের কালো জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটা ভয়ানক দেখতে পিশাচিনী, যার পরনে রয়েছে একটা সাদা শাড়ি, যার উপরে লেগে রয়েছে টাটকা লাল রক্তের দাগ। পিশাচিনীর মুখটা ভয়ানক রকমের কালো, যার চোখ দুটো নেই। সেখানে রয়েছে দুটো জ্বলন্ত অগ্নিপিণ্ড। পিশাচিনীর সাপের মতো কালো চুল জলের উপরে ছড়িয়ে রয়েছে, আর তার মুখে খেলে গিয়েছে এক ভয়ানক নারকীয় হাসি। সে ধীরে ধীরে জলের মধ্যে থেকে আপনার দিকেই এগিয়ে আসছে আপনাকে মারার জন্য। এইরকম একটি দৃশ্য দেখে আপনি ঠিক কতটা ভয় পাবেন, তা আমি জানি না, কিন্তু আমাদের আজকের গল্পগুলোর চরিত্রদের সাথে ঠিক কী ঘটতে চলেছে তা জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গ্রাম বাংলার হাড় হিম করা একটি ভূতের গল্প, কালো বিলের পিশাচিনী। এই গল্পটির মধ্যে রয়েছে একসাথে তিনটে পুকুর পাড়ের গল্প। ও হ্যাঁ, গল্পটি শুরু করার আগে একটি কথা আপনাদেরকে বলে রাখি। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর জয়েন করে ফেলুন আমাদের ভৌতিক আড্ডায়। এই ভৌতিক আড্ডায় প্রতি সপ্তাহে আপনাদেরকে শোনানো হয় একটি করে হাড় হিম করা ভূতের গল্প। তাহলে আর দেরি কেন, চলুন শুনে নেওয়া যাক আমাদের আজকের ভূতের গল্প। আপনারা শুনছেন ভৌতিক আড্ডা, যেখানে ভূতেরা নেমে আসে আপনাদের সাথে আড্ডা দিতে। আজ শনিবার, ভোরের আলো সবে ফুটেছে। পাখিরা কিচিরমিচির করছে। কুয়াশার চাদর পুকুর পাড়ে ধীরে ধীরে পাতলা হয়ে আসছে। হরেকৃষ্ণ বাউরি গ্রামেরই এক মাঝবয়সী কৃষক। লাঠি হাতে পুকুর পাড় দিয়ে হাঁটছিলেন সকালবেলা। প্রতিদিন সকালেই একটু পায়চারি করা তার যেন নিত্যদিনের অভ্যাস। পুকুরটা এক পাশে ঘন বাঁশঝাড়ে ঢাকা, অন্য পাশে খোলা মাঠ। চারপাশে নীরবতা, আর শুধু সেখান থেকে একটাই শব্দ ভেসে আসছে, হরেকৃষ্ণ বাউরির পায়ের শব্দ। হঠাৎ তার চোখে পড়ল পুকুরের জলে কিছু একটা ভাসছে। প্রথমে মনে হলো হয়তো কোনো মরা ছাগল বা গরুর বাচ্চা হবে, কিন্তু আরও একটু এগিয়ে যেতেই তার চোখ কপালে উঠে গেল। স্পষ্ট দেখা গেল জলে ভেসে আছে একটা মেয়ের দেহ। চুলগুলো ছড়িয়ে আছে জলের ওপরে, সাদা কামিজ ভিজে গায়ে লেপ্টে আছে। মুখটা অর্ধেক জলে ডুবে থাকলেও বোঝা যায় সে আর বেঁচে নেই। হরেকৃষ্ণ হাঁক দিল, ওরে কেউ আছিস? পুকুরে যে একটা লাশ রয়েছে। হরেকৃষ্ণ ডাকার পরেই চারপাশের ঘর থেকে মানুষজন বেরিয়ে আসতে লাগলো। বউ, ঝি, ছেলেপুলে, এমনকি পাশের গ্রামের কাকু কাকিরাও এসে ভিড় জমালো। একজন বলল, কে মরে গেল? এ মেয়ে তো আমাদের গ্রামের নয়। আরেকজন বলল, কাল বিকেলে পুকুর পাড়ে এক মেয়েকে বসে থাকতে দেখেছিলাম, কিন্তু মুখটা ঠিক মনে পড়ছে না। দুজন জলে নেমে দেহটা টেনে তুলল। কুয়াশা আরো পাতলা হয়ে এসেছে। সকলে এখন স্পষ্ট দেখতে পাচ্ছে তার মুখটা। খুব সুন্দরী, কিন্তু শান্ত মুখে
এক অদ্ভুত ভয়ের ছাপ। সবার চোখে কেবল একটাই প্রশ্ন, কে এই মেয়ে, আর কিভাবেই বা এখানে এলো, আর মরল কিভাবে? গ্রাম পঞ্চায়েতের সদস্য কালীচরণ ঘোষ এলেন। তারপর যথারীতি পুলিশে খবর দেওয়া হলো। আধ ঘন্টার মধ্যে 2 পুলিশ এলো। সব ইলেকট্রিক তার কেটে বাঁশের চাটাই দিয়ে পুকুর ঘিরে রাখা হলো, কেউ যেন কিছু স্পর্শ না করে। কিন্তু সন্দেহ শুরু হলো তখনই। পায়ের পাতায় কাদা নেই, জামা কাপড়ে কোনো রকম ছেঁড়া বা লড়াইয়ের চিহ্ন নেই। মনে হচ্ছে সে নিজেই জলে নেমেছিল। কিন্তু তাহলে কি এটা আত্মহত্যা? গ্রামবাসীদের একটা দল গুঞ্জন করতে লাগলো, আরে আরে এই পুকুরটা ভালো না, আগে একটা বউ মরে গিয়েছিল এখানে, তার আত্মা হয়তো ফিরে আসতে পারে। কি জানি বাবা, এখনকার যা দিনকাল। হরেকৃষ্ণ চুপ করে দাঁড়িয়েছিল, কিন্তু তার ভেতরটা এখনো কাঁপছিল। ওই মুখটা তার অচেনা নয়। 2 দিন আগে সে এই মেয়েকে দেখেছিল। সন্ধ্যাবেলা পুকুর পাড়ে একা বসেছিল, চোখে তার জল গড়িয়ে পড়ছিল, আর মুখে লেগেছিল এক রাস দুঃখ। সে কিছু জিজ্ঞেস করেনি, ভেবেছিল শহর থেকে হয়তো কেউ এসেছে। এখন মনে হচ্ছে হয়তো তখনই সে সিদ্ধান্ত নিয়েছিল, অথবা তখনও কারো জন্য অপেক্ষা করছিল। পুকুরের জলের এই নিঃশব্দ রহস্য গ্রামের বুক কাঁপিয়ে দিয়ে গেল। পুলিশ বলল, যতক্ষণ অবধি ময়নাতদন্ত না হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু কিচ্ছু বলা যাবে না। তবে হরেকৃষ্ণ জানে সে কিছু একটা দেখেছিল, কিছু একটা অনুভব করেছিল। আজ সবটাই যেন অনেক দেরি হয়ে গিয়েছে। গ্রামে সেদিন কোনো কাজকর্ম আর চলল না। সকলে থম মেরে বসে রইল, যেন পুকুরের জল থেকে উঠে আসা ওই দেহটা তাদের বুকের উপরে বসে রয়েছে। পুলিশ গিয়ে মেয়েটির দেহ নিয়ে চলে গেল। গ্রামের স্কুল ঘরের একপাশে বসানো হলো অস্থায়ী একটা ক্যাম্প। সবার জবানবন্দি নেওয়া শুরু হলো। পুলিশ অফিসার মৃণাল সাহা সোজা কথা বললেন, মেয়েটির গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। আমরা আত্মহত্যা বলেই সন্দেহ করেছি, তবে পুরো তদন্ত না হওয়া পর্যন্ত কিছুতেই নিশ্চিত হওয়া যাবে না। কিন্তু প্রশ্ন একটাই, কে এই মেয়ে? পুলিশ ছবি তুলল, তারপর শহরে পাঠালো। নিউজে এবং খবরের কাগজে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল এই ঘটনা। 2 দিন কেটে গেলেও কেউ কিন্তু কোনো দাবি করলো না যে ও আমার মেয়ে অথবা আমার আত্মীয়। তবুও হরেকৃষ্ণর মন অস্থির। সে জানে 2 দিন আগেই এই মেয়েটিকে সে দেখেছিল। পুকুর পাড়ে বসেছিল একেবারে নিঃসঙ্গ। তার ওই চোখ মুখটা সে যেন আজও খুলতে পারেনি। সেই চোখে মুখে যেন একটা অজানা প্রশ্ন লেগেছিল। এখন নিজের অকারণ নির্লিপ্ততায় সে নিজেই ক্ষুব্ধ। হঠাৎ করেই গল্পে প্রবেশ করলো এক নতুন চরিত্র। তার নাম হচ্ছে সোহম। শহরে চাকরি করে ছেলেটি, হরেকৃষ্ণরই ভাগ্নে। ছুটি নিয়ে এসেছিল 1 সপ্তাহের জন্য। খবর পেয়ে ছুটে এলো থানায়। ছবিটা দেখার সাথে সাথেই তার মুখটা সাদা হয়ে গেল। সোহম বলল, আমার মনে হচ্ছে আমি ওই মেয়েটাকে চিনি। এই কথা শোনার পর ওখানে থাকা সকলেই চমকে উঠল। চেনেন? কে সে? সোহম চোখ নামিয়ে বলল, নামটা আমি নিশ্চিত জানি না, কিন্তু আমি ওর সাথে একবার চ্যাটিং অ্যাপে কথা বলতাম। 6 মাস আগেই ওর সাথে পরিচয় হয়েছিল, কিন্তু তারপরেই সব বন্ধ হয়ে যায়। তবে মুখটা কিন্তু অনেকটাই মিলছে। মৃণাল সাহা তখনই ফোন নাম্বার ও চ্যাটের স্ক্রিনশট দেখতে চাইলেন। সোহম তার পুরনো অ্যাকাউন্ট খুলে দেখালো। একটা নাম, মেঘ 23। তদন্তের এক নতুন দিক খুলে গেল। এখন প্রশ্ন উঠল, এই মেয়ে কি সত্যিই সোহমের কাছে এসেছিল? যদি এসেও থাকে, তাহলে ওর সাথে দেখা করেছিল?
আর যদি নাই করে থাকে তাহলে এখানে এলো কিভাবে? গ্রামের লোকজন ততক্ষণে নতুন কাহিনী বানাতে শুরু করে দিয়েছে। ওই মেয়েটা প্রেমে প্রতারিত হয়েছিল, অভিশপ্ত পুকুর ওকে টান মেরেছে, ও নাকি একটা কাগজ হাতে করে বসেছিল। কিন্তু তাই যদি হয়, কোনো কাগজ তো পাওয়া যায়নি। পুকুর এখন আগের থেকেও অনেক নীরব। সেই নীরবতার মধ্যেও কেউ যেন কেঁদে চলেছে, কেউ যেন রোজ রাতে ডেকে চলেছে কাউকে। আর হরেকৃষ্ণ বোঝে রহস্য এখনো শেষ হয়নি, এ যেন কেবল শুরু মাত্র। সোহমের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ অনেকটা এগোনোর চেষ্টা করলেও এখনোই কিছু বার করতে পারেনি। সত্যি বলতে কিছুতেই মেয়েটির পরিচয় বা মৃত্যু কিভাবে ঘটল তার কোনো সুস্পষ্ট প্রমাণ এখনো পাওয়া যায়নি। পুকুরটা যেন সব গিলে ফেলেছে একবারে, কোনো দাগ, কোনো চিহ্ন কিছুই রাখেনি। এরপর যথারীতি 3 দিন কেটে গেল। চতুর্থ দিন সন্ধ্যাবেলা আকাশে হালকা মেঘ জমেছে। গ্রামেরই এক কিশোর রবিন স্কুলের পড়া শেষ করে ছিপ হাতে পুকুরে মাছ ধরতে গিয়েছে। অন্যদিন সে নিজের দাদা বা বন্ধুর সাথেই আসে, কিন্তু সেদিন সে একাই গিয়েছিল। পুকুরের জল ছিল অস্বাভাবিক শান্ত। আকাশের সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে, চারিদিকে একটা লালচে আলো ছড়িয়ে পড়েছে। রবিন ছিপ ফেলে বসেছিল পাড়ে। হঠাৎই সে লক্ষ্য করে জলের উপর কিছু একটা ধীরে ধীরে ভেসে উঠল। প্রথমে ভাবল কোনো বড় পাতা কিংবা মাছের ঝাঁক হবে, কিন্তু যখন সেটা একেবারে সামনে এলো তখন তার চোখে পড়ল একটা মেয়ের কাটা মাথা। তার ভেজা চুলগুলো জলের মতোই ছড়ানো, চোখ দুটো অর্ধেক খোলা, ঠোঁটে থমকে থাকা এক ভয়ঙ্কর অভিব্যক্তি, যেন তার চোখ দিয়ে কেউ কাঁদছে নাকি কারো দিকে ঘুরে ফিরে চেয়ে রয়েছে। রবিন ঘরে ফিরল না, চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। এক রাখাল ছেলে তাকে পড়ে থাকতে দেখে চেঁচিয়ে ডাকলো। গ্রামে আবার তোলপাড় শুরু হয়ে গেল। এই পুকুর ভালো না, এইবার আর কোনো সন্দেহ নেই। চিৎকার করে উঠল মধু বৌদি, আমি বলেছিলাম না ও আত্মা ফিরে এসেছে। হরেকৃষ্ণ পুকুর পাড়ে এসে দাঁড়ালো। তার মনে হলো পুকুরটা তাকে যেন কিছু বলতে চাইছে। প্রতিদিন সকালে যেখানে এসে হাঁটত, আজ সেই জল যেন তার দিকে তাকিয়ে ফিসফিস করে বলছে। কি বলছে তা হরেকৃষ্ণ বুঝল না, কিন্তু কিছু একটা যে বলার চেষ্টা করছে তা যেন হরেকৃষ্ণর মনের গভীরটাকেও নাড়িয়ে দিল। পুলিশ এসে দেখলো কোথাও কোনো মাথা নেই, শুধু একটুখানি লালচে দাগ রয়ে গেছে জলের ওপর। কেউ বিশ্বাস করলো, আর কেউ বলল ছেলেরা চোখে তো ভুল দেখেনি। কিন্তু রবিন এখনো ভয়ে কথা বলতে পারছে না। একটাই কথা কেবল ঘুরে ফিরে বলল, সে ফিরে এসেছে। সে একভাবে তাকিয়েছিল আমার দিকে। পুকুর, যেটা একসময় গ্রামে জীবন জুগিয়েছিল, এখন যেন মৃত্যুর ছায়া বয়ে নিয়েছে। এবার শুধু প্রশ্ন নয়, ভয় ছড়িয়ে পড়েছে, এবং হরেকৃষ্ণ জানে এবার তাকে মুখোমুখি হতে হবে এই পুকুরের অতীতের সাথে, হয়তো নিজের জীবনেরও অতীতের সাথে। রবিনের দেখা সেই বিভীষিকাময় দৃশ্যের পর গ্রামে একরকম আতঙ্ক নেমে এলো। সন্ধ্যা নামলেই ঘরবন্দি হয়ে যাচ্ছিল সবাই। পুকুর পাড়ে যাতায়াত একেবারে বন্ধ হয়ে গেল। হরেকৃষ্ণ একা চুপচাপ বসে থাকে। রাতের অন্ধকারে তার বুক যেন ধড়ফড় করে ওঠে, কানে যেন ফিসফিস শব্দ ভেসে আসে। সে জানে এই পুকুরের ইতিহাসে কিছু একটা আছে যা সবাই ভুলে গেছে, বা হয়তো ভুলে যাওয়ার ভান করছে। এক রাতে খাওয়া দাওয়া সেরে সে তার ঠাকুমার পুরনো ট্রাঙ্কের তালা খুলে বসল। সেখানে পুরনো চিঠি, ছবি আর একজোড়া ছেঁড়া শাখা সিঁদুরের ডিবি পেল। একটা চিঠি খুলতেই তার চোখ আটকে যায়। 27শে জ্যৈষ্ঠ 1987। আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। আমার স্বামী আমাকে আর চায় না। আমি যেন ঘরের মাটি, পুকুরের জলই এখন আমার একমাত্র আশ্রয়।
নিচে দেখলো একটা নামও দেওয়া রয়েছে, সুলতা। হরে কৃষ্ণ স্তব্ধ। সুলতা, এই নামটা সে শুনেছে ছোটবেলায়। অনেক গুজব ছিল, এক নববধূ নাকি আত্মহত্যা করেছিল এই পুকুরে, কারণ স্বামী পরকীয়ায় মেতে উঠেছিল, বউকে মানসিক ও শারীরিক নির্যাতন করত। সুলতা কাউকে কিছু না জানিয়ে এক রাতে শাড়িতে আঁচলে পাথর বেঁধে নেমে গিয়েছিল জলে। তার মৃত্যুর পরেই পুকুরে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। পুকুরের মাছগুলো নিজে থেকেই মারা যেত, ছেলেমেয়েরা জ্বরে পড়তো, মাঝরাতে আবার কারো কান্নার শব্দ শোনা যেত। লোকমুখে তখন ছড়িয়ে পড়ে পুকুর হচ্ছে অভিশপ্ত। গ্রাম পঞ্চায়েত তখন পুকুর পাড়ে পুজো দিয়ে এক পুরোহিত ডেকে পাঠায়। পুরোহিত নাকি বলেছিল সুলতার আত্মা বাধা পড়ে গেছে এখানে, ও বিচার চায়। কিন্তু তখন কেউ কিছু করেনি। সুলতার স্বামী গ্রাম ছেড়ে পালিয়ে গেল, আর পুকুরের অভিশাপ একইভাবে রয়ে গেল। কালের স্রোতে সবাই ভুলে গেলেও পুকুর কিন্তু সেই ঘটনা মনে রাখলো। হরেকৃষ্ণ এবার নিশ্চিত এই নতুন মেয়ের মৃত্যুর সঙ্গে সেই পুরনো কাহিনীর কোনো যোগ আছে। হয় এই মেয়ে সুলতার আত্মার সাথে কোনোভাবে যুক্ত, না হলে সুলতার সেই অবিচারের ফল এখন প্রকাশ পাচ্ছে। কিন্তু এখনো একটাই প্রশ্ন থেকে যায়, কেবল এত বছর পরেই কেন? রবিনের ঘটনার পর সোহম আর চুপ করে থাকতে পারল না। হরেকৃষ্ণ তাকে সব খুলে বলল, সুলতার আত্মহত্যা থেকে শুরু করে পুরনো চিঠি আর পুকুরের ইতিহাস। সোহম এবার সত্যি জানতে মরিয়া। পুলিশ তদন্ত চালাচ্ছে বটে, কিন্তু তারা অতীত নিয়ে মাথা ঘামাতে চায় না। সোহম ঠিক করলো সে নিজেই সত্য খুঁজবে। সে শহরে ফিরে যাবে, মেঘ 23 অ্যাকাউন্টে শেষ চ্যাট থেকে মেয়েটির মোবাইল নাম্বার উদ্ধার করবে। আর যা বলল তা করলো সোহম। নাম্বার জোগাড় করার পর সিম কোম্পানির বন্ধুর সাহায্যে লোকেশন ট্র্যাক করে জানতে পারলো মেয়েটি ছিল কলকাতার বেহালার বাসিন্দা। তার নাম মেঘলা সেনগুপ্ত। সোহম সরাসরি গেল মেঘলার বাড়ি। মেঘলার মা এক বিধবা, দরজা খুলে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। জানতে পারলো মেঘলা 1 বছর আগে থেকেই বিষণ্ণতায় ভুগছিল, কারো সাথে ঠিকমতো মিশতো না। একবার সোহমের সাথেই সম্পর্ক গড়েছিল, তারপর হঠাৎ যোগাযোগ ছিন্ন করে দেয়। কিন্তু ওর মা জানতেন না যে সে কেন এই গ্রামে এসেছিল। সোহম নিজের অপরাধ বোধে ভেঙে পড়ল। সে বুঝতে পারল মেঘলা আসলে ভালোবাসা নয়, উত্তর খুঁজতে এসেছিল। বারবার চ্যাটে সে বলতো যেন আমি কাউকে খুঁজছি, কিন্তু জানি না সে কে। হরেকৃষ্ণর মনে সন্দেহ হলো, মেঘলা কি তবে সুলতার নাতনি বা কোনোভাবে তার রক্তের উত্তরসূরি? কিছু খোঁজ নিয়ে জানা যায় সুলতার এক ভাই শহরে চলে গিয়েছিল 90 সালে। তারই মেয়ে মেঘলা, অর্থাৎ মেঘলা ছিল সুলতার রক্তের উত্তরাধিকারী। আর হয়তো কোনো অজানা টানেই সে ফিরে এসেছিল সেই অভিশপ্ত পুকুরের কাছে। তদন্তে উঠে আসে আরেক চাঞ্চল্যকর তথ্য। গ্রামের এক মাদকাসক্ত যুবক রবি পাল মেঘলাকে পুকুর পাড়ে একা দেখে বিরক্ত করতে গিয়েছিল সেদিন। তারপর মেঘলার সাথে তার কথা কাটাকাটি হয়। ধস্তাধস্তির মাঝে সে ধাক্কা মেরে মেয়েটিকে জলে ফেলে দেয়। পরে ভয়ে গা ঢাকা দিয়ে ফেলে। পুলিশ তাকে খুঁজে বের করে গ্রেপ্তার করলো। এরপর পুকুরের রহস্যও ফাঁস হলো, কিন্তু কাটা মাথা। তারপর জানা গেল কাটা মাথা আসলে এক ভাসমান পুতুলের মাথা, যেটা জলে পড়েছিল। রবিনের আতঙ্ক আর আলো আধারী ভয়ের গল্পে সেটা তখন তাকে বাস্তব বলে মনে করেছিল। এরপর গ্রামে আবার স্বস্তি ফিরে আসলো। পুকুরে আবার মাছ ধরা শুরু হয়ে গেল, পাশাপাশি চলতে লাগলো বাচ্চাদের খেলা। তবে হরেকৃষ্ণ আজও সকাল হলেই হাঁটতে যায় পুকুরের পাড়ে। কখনো কখনো সূর্য ওঠার ঠিক আগে সে মনে করে জলের ওপর এক চিলতে সাদা শাড়ি যেন ভেসে বেড়ায়, আর এক মেয়ে তার দিকে চেয়ে বলে, ধন্যবাদ।
এতক্ষণ আপনারা শুনছিলেন কালো বীরের পিশাচিনী গল্পের প্রথম গল্প। এইবার শুরু হতে চলেছে দ্বিতীয় ভূতের গল্প। সন্ধ্যা নামতে নিঝুম হয়ে পড়ে মল্লিক বাড়ির পুকুর পাড়। বহু পুরনো সেই পুকুর, গ্রামের ঠিক দক্ষিণ প্রান্তে। চারপাশে বাঁশঝাড় আর কচুরিপানায় ভরা। পুকুরটার জল কখনোই একেবারে পরিষ্কার থাকে না, একটু সবুজাভ, আর সূর্য ডোবার পর যেন লালচে বর্ণে ঝিকমিক করে। গ্রামের লোকেরা বলে ওখানে রাতে গেলে কেউ আর বেঁচে ফেরে না, কিন্তু রূপা এসব কথা বিশ্বাস করে না। শহর থেকে সদ্য ফিরে আসা কলেজ পড়ুয়া মেয়েটি বড্ড বেশি সাহসী আর যুক্তিবাদী। ভূতের গল্প শুনে সে হাসে। মা বারবার বারণ করে বলেছিল, রাতে ওইদিকে যাবি না রে রূপা, ওই পুকুরটা ভালো না। রূপা জবাব দেয়, ভূত ট্রুত বলে কিছু হয় না মা, এসব কুসংস্কার। তুমি ফোনে বেশি ভয়ঙ্কর সিরিয়াল দেখো, তাই তোমার মাথায় ভূত ঢুকেছে। কিন্তু মা জানে এই পুকুরটার অতীত বড্ড অন্ধকার। আজ থেকে 50 বছর আগে এই পুকুরে হারিয়ে গিয়েছিল 5 জন কিশোরী মেয়ে। এক একজন সন্ধেবেলা কাপড় কাচতে গিয়ে আর ফেরেনি। ভোরবেলা ভেসে উঠেছিল শুধু তাদের মাথার ফিতেগুলো। এরপর থেকেই সূর্য ডোবার পর কেউ ওদিকে যায় না। একদিন সন্ধ্যাবেলায় রূপা হাঁটতে হাঁটতে বই হাতে পুকুর পাড়ে গিয়ে বসে। বাতাসে কেমন একটা ভেজা গন্ধ, যেন ফুল নষ্ট হওয়ার মতো। আশপাশে কুকুর ডাকছে, কিন্তু পুকুর ঘাটটা অদ্ভুত নিস্তব্ধ। রূপা বই পড়তে পড়তে হঠাৎ খেয়াল করে জলে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। না, দাঁড়িয়ে নয়, যেন কেউ উপরে উঠে আসছে। সে সাথে সাথে পিছন ফিরে তাকায়, দেখে একজন সাদা কাপড় পরা মেয়ে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে ওর দিকে। রূপা চমকে উঠে দাঁড়ায়। মুহূর্তের মধ্যে আবার কিছু নেই। পুকুরে কচুরিপানার ঢেউ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। সে ভাবে হ্যালুসিনেশন, হয়তো আলো ছায়ার খেলা। কিন্তু পরের দিন সকালেই গ্রামের এক মহিলা এসে বলে, কাল রাতে 3টেই আমার ঘুম ভেঙে যায়। জানালার ধারে দাঁড়িয়ে দেখি কারা যেন পুকুর ঘাটে বসে চুল আঁচড়াচ্ছে। একটা না, 3টে মেয়ে। সেই রাত থেকেই রূপার ঘুম উড়ে যায়। এরপর থেকে রূপা রোজ রাতে স্বপ্ন দেখে সে এক পুকুর পাড়ে হাঁটছে, কুয়াশায় ভরা। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠস্বর বলে, রূপা এদিকে এসো, জলটুকু ছুঁয়ে যাও। 3 দিন টানা সেই একই স্বপ্ন। চতুর্থ দিন রাতে জেগে বসে দেখে জানালার বাইরে সত্যিই কেউ দাঁড়িয়ে রয়েছে। একটা মেয়ে, ভেজা চুল, সাদা জামা, চোখ নেই, কেবল ফাঁকা গর্ত। মেয়েটা বলল না কিছু, আর হাত বাড়িয়ে দেখালো পুকুরের দিকে। রূপা চিৎকার করে ওঠে। পরিবারের সবাই ছুটে আসে। সে কিছুই বলতে পারে না, গলা তার বন্ধ হয়ে আসে। জ্বর আসে 103 ডিগ্রি। 3 দিন সে অসুস্থ থাকে। সেই সময় গ্রামের পুরনো মানুষ হরিশ মেশো রূপার বাবাকে ডেকে বলে, তোমার মেয়ের ওপর ওদের নজর পড়েছে, ওরা ডাকছে। আর একবার ডাক পড়লে কিন্তু আর ফেরানো যাবে না। রূপার বাবা সাথে সাথে কান্নায় ভেঙে পড়ে। ওরা মানে কারা? হরিশ মেশো বলে, আজ থেকে 50 বছর আগে যে 5টা মেয়ে হারিয়ে গিয়েছিল, ওদের আত্মা পুকুরে আটকে গিয়েছে। প্রতি দশকে ওরা একজন নতুন মেয়েকে ডাকে নিজেদের সঙ্গী করতে। এবার রূপার পালা। বাবা বিশ্বাস করতে চায় না, কিন্তু রূপা তো দিন দিন বদলে যাচ্ছে। তার চোখে এখন ঘুম নেই, কথা কম, আর মাঝরাতে বারান্দায় দাঁড়িয়ে থাকে চুপচাপ। তাদের সিদ্ধান্ত হয় ওঝা ডাকা হবে, কিন্তু ওঝা আসার আগেই ঘটে যায় একটা সর্বনাশ। সেই রাত, আশ্বিন মাসের কালী পুজোর আগের রাত্রি। রূপা হঠাৎ মাঝরাতে উঠে যায়, দরজা খুলে বেরিয়ে পড়ে, একেবারে পুকুর পাড়ে যায়। মা চিৎকার করে ওঠে, রূপা কোথায় যাচ্ছিস? কিন্তু রূপা তখন পায়ে হেঁটে পুকুরের ধারে পৌঁছে গিয়েছে। চারপাশে এক অদ্ভুত শব্দ, যেন অনেক মেয়ে মিলে একসাথে হেসে উঠেছে।
পুকুরের জল তখন লালচে আলো, ঢেউ উঠেছে নিঃশব্দে। কচুরিপানার মধ্যে থেকে উঠে আসছে 5টা সাদা অবয়ব। তাদের চুলগুলো ভেজা, চোখ শূন্য, গলা থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে। তারা বলছে, রূপা, তুই আমাদের মতো, তুই কিন্তু একা নোস। রূপা এগিয়ে যায় জলের দিকে। ঠিক তখনই পিছন থেকে ছুটে আসে তার মা আর বাবা। তারা চিৎকার করে, তাকে টানতে চেষ্টা করে, কিন্তু হঠাৎ রূপার মুখ ঘুরে যায়। চোখের তারা নেই, কণ্ঠস্বর বদলে গেছে। সে বলে, আমি ফিরে যাব না, আমি এখন ওদের হয়ে গিয়েছি। আর এক মুহূর্তে সে জলে ডুব দেয়। এরপর রূপার মৃতদেহ আর জলে মেলেনি। কিন্তু সেই দিন থেকে প্রতি বছর আশ্বিন মাসে কেউ কেউ দেখে একজন মেয়ে পুকুর পাড়ে বসে বই পড়ছে, চুলে লাল ফিতে, গায়ে তার সাদা জামা। আর রাত বাড়লে সেই ফিতে খুলে ভেসে ওঠে পুকুরের লাল জলে। 1 বছর পর আশ্বিন মাস, কালী পুজো আসছে। গ্রামে নতুন শিক্ষক এসেছে, নাম রৌনক চট্টোপাধ্যায়। রৌনক মল্লিক বাড়ির পাশেই বাড়ি ভাড়া নিয়েছে। স্থানীয়রা সাবধান করে, পুকুর পাড়ের দিকে সন্ধ্যার পর যাবেন না মাস্টারমশাই, ওইখানে নাকি মেয়েদের হাসির শব্দ শোনা যায়। রৌনক হেসে বলেন, ভৌতিক গল্পগুলো মানুষের কল্পনার ফসল, ওসব বিশ্বাস করলে চলবে না। কিন্তু তার 1 বছর আগে যে মেয়ে হারিয়ে গিয়েছিল, রূপা, সে ছিল এই গ্রামেরই মেয়ে। সেই খবর জানতে পেরে কেমন যেন কৌতূহল জাগে তার মনে। তবে এই কৌতূহলই তাকে নিয়ে যায় এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি। রৌনক কিছুদিন পর লক্ষ্য করল, প্রতি রাত 2:15 তার ঘরের কাচের জানালায় টোকা পড়ে। একবার সে সাহস করে উঠে জানালার পর্দা সরিয়ে দেখে বাইরে ঘন অন্ধকার, কিন্তু কুয়াশার মধ্যে একটা অবয়ব রয়েছে, যেন একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, এক দৃষ্টে তাকিয়ে রয়েছে, চুল ভেজা, গায়ে সাদা জামা। পরদিন সে গ্রামের মোড়ল চাচার কাছে যায়, সব খুলে বলে। চাচা শোনা মাত্র আটকে ওঠেন, আপনার উপরে ওর নজর পড়েছে মাস্টার মশাই, ওরা কাউকে ছাড়ে না। প্রতি দশকে একজন মেয়ে, আর এক দশকে ওরা এক পুরুষ খোঁজে, যাতে আবার জন্ম নিতে পারে। এই কথা শুনে রৌনক বিভ্রান্ত হয়ে পড়ে। জন্ম নিতে পারে মানে? চাচা বলেন, ওরা শুধু ডাকে না, ওরা শরীর চায়। ওরা জীবিত মানুষের মাধ্যমে আবার পৃথিবীতে ফিরতে চায়। রৌনক এক রাতে হঠাৎ উঠে দেখে তার বিছানার পাশের মেঝে ভিজে, জল গড়িয়ে ঘরের ভেতর ঢুকেছে, কিন্তু বাইরে বৃষ্টি হয়নি। তার বইয়ের পাতা ছিঁড়ে ভেজা, দেওয়ালে একটা লাল লেখা রয়েছে, তুই পড়ে ফেলেছিস, এবার তোর পালা। পরদিন সকালে সে গ্রামের লাইব্রেরিতে যায়। পুকুরের পুরনো ইতিহাস ঘেঁটে দেখে 1963 সালে পুকুরের ডুবে যাওয়া 5 কিশোরীর মধ্যে একজন ছিল রৌনকের কাকিমার ছোট বোন নীরু। তার মুখখানা রূপার ছবির সাথে ভয়ঙ্কর রকমের মিল। হয়তো এদের মধ্যে কেউই মুক্তি পায়নি। আশ্বিন মাসের অমাবস্যা আসছে। গ্রামে এক প্রবীণ ওঝাকে ডাকা হয়, ভাসান মিয়া। তিনি বলেন, এই পুকুর পবিত্র নয়, এটা এখন রক্ত পুকুর। আত্মারা এখানেই আটকে আছে, আর প্রতিবার পূর্ণচন্দ্র মাসে তারা কাউকে ডাকে। শরীর বা আত্মা দুটোর একটাও পেলে তারা খুশি। রৌনক সিদ্ধান্ত নেয়, সে শেষ পর্যন্ত যাবেই। এই পুকুরের অভিশাপ শেষ না করলে গ্রামের মেয়েরা কিন্তু নিরাপদ নয়। পুকুর ঘাটে আলপনা আঁকা হয়েছে, পুজোর মন্ত্র চলছে, ওঝা তন্ত্রপাঠ শুরু করে। রৌনক জলের ধারে দাঁড়িয়ে চোখে চোখ রেখে তাকিয়ে থাকে অন্ধকারে। ঠিক রাত 12টায় পুকুরের কচুরিপানাগুলো নড়ে ওঠে। তখন জলের মধ্যে থেকে উঠতে থাকে 5টি রক্তরাঙা অবয়ব। তারা বলে, আমরা ফিরে আসতে চাই, আমাদের শরীর দাও, নয়তো তোমার আত্মা। ওঝা চিৎকার করে মন্ত্র জপতে থাকে। রৌনক হঠাৎ দেখে শেষে উঠল রূপা। তার চুল এলোমেলো, মুখে বিষাদ। সে একবার রৌনকের দিকে তাকিয়ে বলে, আমাকে মুক্তি দাও, আমি ফিরে যেতে চাই না,
শুধু শান্তি চায়। ওঝা এক বোতল তামার জল ছুঁড়ে দেয় পুকুরে। সাথে সাথে মাটির কাঁপন শুরু হয়। পুকুরের জল লাল হয়ে ওঠে। কচুরিপানাগুলো যেন ছেঁড়া রক্ত মাংস। এক বিকট চিৎকারে জ্ঞান হারায় রৌনক। রৌনককে খুঁজে পাওয়া যায় পুকুরের ঘাটে, অচেতন অবস্থায়। শরীর জলে ভেজা, কিন্তু প্রাণ আছে। কিন্তু তার হাতের তালুতে লেখা, আমরা এখনো 5 জনই। গ্রামবাসীরা বলে রৌনক বেঁচে ফিরলেও পুকুরের অভিশাপ শেষ হয়নি, শুধু একটা পরিবর্তন হয়েছে। এবার থেকে রাতে পুকুর পাড়ে একজন পুরুষ অবয়ব হাঁটতে দেখা যায়। কলকাতা শহর। 6 মাস পরে শ্যামবাজারের একটা ছোট্ট ফ্ল্যাটে একা থাকে রৌনক। সে আর ফিরে যায়নি গ্রামে। স্কুলে চিঠি পাঠিয়ে জানিয়েছে স্বাস্থ্যের কারণে বদলি চায় সে। নতুন চাকরি এখন শহরের এক প্রাইভেট স্কুলে। সব কিছু ঠিকঠাক, তবু রাতে সে ঘুমোতে পারে না। একটু ঘুমোলেই স্বপ্নে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকা 5 মেয়ে বলে, তুমি ফিরে এসো আবার। 5 জন মেয়ের মধ্যে একদম শেষে রয়েছে রূপা। সে বলে, আমরা এখনো একসাথে, কিন্তু তুই তো মুক্ত নোস। রৌনক বিছানা ছেড়ে জেগে উঠে শ্বাস নিতে পারে না, তার গলা শুকিয়ে যায়। একদিন রাতে সে আয়নায় দেখে নিজের মুখটা যেন একটু একটু করে বদলে যাচ্ছে। চোখের চারপাশে কালো দাগ, চুল ভিজে থাকে, গায়ে কেমন একটা পচা জলের গন্ধ। রৌনকের স্কুলের ছাত্রছাত্রীরা বলে, স্যার, আপনার পেছনে একটা মেয়ে দাঁড়িয়ে থাকে। রোজ সকালে আপনার জামা ভেজা কেন? স্যার, কাল রাতেই আপনাকে দেখেছি, পুকুরে চুল আঁচড়াচ্ছিলেন। রৌনক ভয় পায়। পুকুরটা তো গ্রামে ছিল, তাহলে শহরে কিভাবে এসেছে এই ছায়া? সে লাইব্রেরিতে খোঁজে পুরনো তন্ত্রমন্ত্র, জ্যোতিষ বই। এক পাতায় সে পড়ে, যদি কোনো আত্মা পছন্দ করে কোনো শরীরকে, তবে সে তা অন্তরে ধারণ করতে পারে। রৌনক বুঝে যায় সে আর সে নেই, সে এখন বহনকারী 5 আত্মার এক দেহ। এক রাতে সে নিজেই ঠিক করে এবার সব শেষ করতে হবে। সে চলে যায় পুরনো গ্রামে। মল্লিক বাড়ির পাশ দিয়ে হেঁটে সেই পুকুর পাড়ে। চারপাশে নীরবতা। রাত 10টা। হাতে সে এনেছে কেরোসিন, গন্ধরাজ ফুল ও এক পুরনো শালগ্রাম শিলা। সে পুকুর পাড়ে দাঁড়িয়ে বলে, আর নয়, আমার শরীরকে এবার ছেড়ে দাও। তোমাদের শরীর হয়নি, তাই অন্যের মধ্যে বাসা বেঁধেছ, কিন্তু আমি আর পারছি না। পুকুর থেকে কুয়াশা উঠে আসে। কান পাতলে শোনা যায় মেয়েদের ফিসফাস, তুই তো আমাদেরই একজন। তুইও তো এখন রক্ত জলের সন্তান। হঠাৎ ঝড় ওঠে। রৌনকের চারপাশে ছায়া ঘুরতে থাকে। 5 জন মেয়ে, যার মধ্যে রূপাও আছে। রৌনক নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। গায়ে কেরোসিন ছিল। সে বলে, তোমাদের সাথে যদি ছাড়াছাড়ি না হয়, তবে একসাথে শেষ হয়ে চলো। পুকুর পাড়ে আগুন জ্বলে ওঠে। কান্না, চিৎকার বাতাসে মিশে যায় পচা জলের গন্ধে। সেই রাতে ভয়াবহ ঝড় হয়। কচুরিপানায় ছেয়ে যায় গোটা গ্রাম। পরদিন সকালে লোকজন খুঁজে পায় শুধু একখণ্ড পুড়ে যাওয়া বই। তাতে লেখা ছিল রূপার নাম, আর পাশে একটি হাতে আঁকা ছবি। 5 মেয়ের, এক ছেলের মাঝখানে দাঁড়ানো মুখ। গ্রামের পুকুরটা আজও আছে, কিন্তু আশ্চর্যভাবে এখন তার জল একদম পরিষ্কার। কচুরিপানা নেই। আর রাতে আর কোনো হাসির শব্দ শোনা যায় না। তবে একটাই অদ্ভুত ব্যাপার, প্রতি বছর আশ্বিন মাসে পুকুরের ঘাটে 6টি প্রদীপ জ্বলে ওঠে, আবার নিভে যায়। এতক্ষণ আপনারা শুনছিলেন পুকুরের জলে ভয়। গল্প পাঠে ছিলাম আমি সৌমেন। সত্যি বলতে কি, সব ভূতের গল্পে ভূত থাকে না। কখনো কখনো ওরা ফিরে যেতে চায়, আর কেউ তাদের দরজা খুলে দিলে ওরা ঢুকে পড়ে রক্ত জলে। এতক্ষণ আপনারা শুনছিলেন কালো বিলের পিশাচিনী গল্পের 2য় গল্প। তাহলে চলুন শুনে নেওয়া যাক 3য় ভূতের গল্প। গ্রামের নাম নিমতলা।
চারপাশে তাল, খেজুর, আম গাছ আর বাঁশ ঝাড়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম। এই গ্রামের উত্তর প্রান্তে একটা পুরনো পুকুর রয়েছে, যার একদিকে ভাঙা সিঁড়ি আর অন্যদিকে রয়েছে ঝোপ জঙ্গল। স্থানীয় লোকজন একে ডাকে দুঃখীর পুকুর বলে। আসলে দুঃখী ছিল এই গ্রামেরই একজন মেয়ে। অল্প বয়সে বিয়ে হয়েছিল ধনী ঘরের ছেলে গোবিন্দর সঙ্গে, কিন্তু দুঃখীর ভাগ্যে ছিল শুধুই কষ্ট। স্বামী প্রায়ই মারধর করতো ওকে। শ্বশুরবাড়ির লোকেরা তার উপর অকথ্য নির্যাতন চালাতো। একদিন রাতে দুঃখীকে গলায় দড়ি দিয়ে পুকুর পাড়ের বড় শিরীষ গাছের ডালে ঝুলিয়ে মেরে ফেলে ওর শ্বশুরবাড়ির লোকেরা। পরে বলেছিল দুঃখী আত্মহত্যা করেছে। সেই রাতের পর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। প্রতিদিন রাতের ঠিক 3টের সময় পুকুর পাড় থেকে ভেসে আসে একটা নারীর কান্নার শব্দ। সেই কান্না এতটাই বেদনা ভরা যেন কেউ বুক ফেটে কাঁদছে। প্রথমে গ্রামের লোকেরা ভেবেছিল কুকুর বা শিয়ালের ডাক, কিন্তু এক রাতে হারান নামে এক মাঝবয়সী লোক সাহস করে পুকুর পাড়ে গিয়ে দেখে সাদা শাড়ি পরে একটা মহিলা বসে আছে সিঁড়ির ধাপে। তার মাথাটা নিচু করা, চুলগুলো এলোমেলো আর পায়ের পাতা উল্টো দিকে ঘোরানো। হারান চিৎকার দিয়ে পালিয়ে আসলো। এরপর সে ফিরে এসে বাড়িতে শুয়ে পড়ল। এরপর থেকে যেই সেই পুকুরে স্নান করতে যায়, বিশেষ করে সন্ধ্যার পরে, সে আর কখনো ফিরে আসে না। সর্বশেষ ঘটনা ঘটেছিল পূর্ণিমার রাতে। গ্রামেরই এক কলেজ পড়ুয়া মেয়ে মালতী বান্ধবীদের সঙ্গে পুকুরে গিয়েছিল চাঁদের আলো দেখতে। বাকি সবাই ফিরে এলেও মালতী কিন্তু আর এলো না। পরে পুকুরে তার জুতো ভেসে ওঠে। তদন্ত করে কিছুই পাওয়া যায়নি। গ্রামের বুড়োরা বলেন, ওখানে এখন শুধু দুঃখী থাকে না, জোকা বুড়িও থাকে। জোকা বুড়ি অর্থাৎ যে বুড়ি জলে থাকে, যার চোখগুলো বড় বড়, মুখ শুকিয়ে কাঠ আর শরীর জলে ঢোকার মতো পিচ্ছিল। এই বুড়ি দুঃখীকে পেয়ে গিয়েছিল মৃত অবস্থায় এবং তার আত্মাকে বন্দি করে রেখেছে পুকুরে। যখন কেউ পুকুরে নামে, দুঃখীর আত্মা সেই লোকের শরীরের উপর চেপে বসে আর জোকা বুড়ি নিচে টেনে নিয়ে যায়। এদের হাত থেকে কেউই রেহাই পায় না। রুনু এই গ্রামেরই ছিল এক নববধূ। স্বামী বিদেশে কাজ করত। সে একদিন সন্ধ্যায় ঘাটে কাপড় কাচতে যায়। চাঁদের আলোয় সে হঠাৎ দেখতে পায় সিঁড়ির উপরে একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে। তার মুখটা দেখা যায় না, কিন্তু সেই মহিলার হাত দুটো ছিল পিঠের পেছনে বাঁধা আর শরীর থেকে চুইয়ে পড়ছিল জলের ফোঁটা। রুনু পালাতে চায়, কিন্তু শরীর নড়ছিল না। মহিলা ধীরে ধীরে পায়ে পায়ে এগিয়ে আসে এবং তার কানে ফিসফিস করে বলে, তুই আমার জায়গা নিয়েছিস, তোকে ছেড়ে যাব কেন? পরদিন সকালে রুনুকে পাওয়া যায় পুকুরের ঘাটে অজ্ঞান অবস্থায়। তারপর থেকে সে আর কোনোদিনও কথা বলেনি। একজন বুড়ি বিধবা ছিলেন। সে ছিল দুঃখীর আপন মামি। তিনি সেই জীবনটা কাটিয়েছেন ওই পুকুরের পাশে ছোট একটা কুঁড়ে ঘরে। তিনিই বলতেন, রাতে ওই দুঃখীর ছায়া পুকুরে দাঁড়িয়ে থেকে শুধু তার মায়ের জন্য ডাকে। কেউ যদি মা বলে ডাক দিত, সেই মানুষকে দুঃখী কাছে টেনে নিত। সেদিনের পর থেকে গ্রামের কেউই পুকুর পাড়ে শব্দ করে মা বলে না। ক্রমে গ্রামের বহু পরিবার ওই দিকটা এড়িয়ে চলতে শুরু করলো। কেউ কেউ তো গ্রাম ছেড়েই দিল। সরকারিভাবে পুকুরটিকে বুঝিয়ে ফেলার পরিকল্পনা নেওয়া হলো, কিন্তু যারা কাজে এসেছিল তাদের দুজন রাতে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে কেউ আর সাহস করে না। এরপর একদিন এক তরুণ সাংবাদিক শুভাশিস এই ঘটনার অনুসন্ধানে আসে। সে ছিল একজন আধুনিক ছেলে, ভূতে বিশ্বাস করে না। ক্যামেরা রেকর্ডার নিয়ে রাত 3টের সময় পুকুর পাড়ে গিয়ে বসল। খানিকক্ষণ ওভাবে বসে থাকার পরে সে দেখল জলের মধ্যে হঠাৎ একটা ঢেউ খেলা করল। সেই সাথে একটা শীতল বাতাস এসে ওকে ছুঁয়ে গেল। ক্যামেরায় ধরা পড়ল
সাদা শাড়ি পরে একটা মহিলা, যে জলের উপরে ভাসছে, যার দুটো চোখ নেই। সেখানে রয়েছে দুটো কালো গর্ত, মুখ দিয়ে রক্ত আর জল বেরোচ্ছে। সে ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে আসলো। ভিডিওটা শুভাশিসের মোবাইলে পাওয়া গিয়েছিল, কিন্তু শুভাশিস আর বেঁচে ছিল না। তার গলা আর পাওয়া গেল না। ক্যামেরার শেষ দৃশ্যে দেখা গেল ক্যামেরার লেন্সে লেগে রয়েছে রক্তের লাল ফোঁটা, আর পেছন থেকে শোনা যাচ্ছে, আমি তো এখনো জ্যান্ত আছি, ওই পুকুরই আমার ঘর। এরপর অনেক দিন কেটে গিয়েছে। আজও নিমতলার দুঃখীর পুকুরে কেউ সন্ধ্যার পরে যায় না, কেউ গেলে আর বেঁচে ফেরে না। পুকুর পাড়ে এখনো মাঝে মাঝে কান্না শোনা যায়, আর হাওয়ায় ভেসে আসে সাদা শাড়ির ছায়া। এরপর 7 দিন কেটে গিয়েছে। সাংবাদিক শুভাশিস নিখোঁজ। তার মোবাইল আর ক্যামেরা পাওয়া গেছে পুকুরের ঘাটে, কিন্তু তার শরীর নেই। ভিডিও ফুটেজ দেখে নিমতলার লোকেরা আতঙ্কে প্রায় পাগল হয়ে গিয়েছে। গ্রামের প্রবীণ পণ্ডিত গদাধর মশাই বললেন, ও পুকুর এখন শুধু ভুতুড়ে নয়, অভিশপ্ত। দুঃখী এখন আর একা নেই, সে চাইছে প্রতিশোধ। শুভাশিসের বন্ধু মধুরিমা এক চ্যানেলের ক্রাইম রিপোর্টার। বন্ধুর খোঁজে সে পৌঁছে যায় নিমতলায়। সঙ্গে নিয়ে আসে তার ক্যামেরাম্যান অনিরুদ্ধকে। তারা দিনভর লোকের মুখে গল্প শোনে, ভিডিও করে, কিন্তু কেউ সন্ধ্যার পর কথা বলতে রাজি না। কিন্তু মধুরিমা রাতেই পুকুরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ওর মধ্যে বিন্দুমাত্র ভয় নেই। সেদিন রাত তখন 2:45। গাছের একটা পাতাও নড়ছে না। হঠাৎ ঝোপের দিক থেকে ভেসে আসে একটা নারীর হাসির শব্দ। অনিরুদ্ধ চমকে ওঠে। হঠাৎ ক্যামেরা ফুঁসে ওঠে, নিজে থেকে রেকর্ড করতে থাকে। পুকুরের মাঝখান থেকে ধীরে ধীরে উঠে আসে একটা সাদা কিছু, চুলে পাকা চট, মুখে ছাই মেখে সাদা শাড়ির ভাঁজে ভেজা শরীর। দুঃখী সে এবার তাকায় মধুরিমার দিকে। তুই আমার মতন, তোকেই তো চাই, আমার যন্ত্রণা কেবল তুই বুঝবি। মধুরিমাই কথা শুনে পাথরের মতো দাঁড়িয়ে পড়ে, তার চোখের দৃষ্টি ফাঁকা। অনিরুদ্ধ চিৎকার করে তার হাত ধরে টান দিতে গিয়ে দেখে মধুরিমার পা পুকুরের জলে ঢুকে গিয়েছে, যেন পুকুর নিজে থেকে ওকে টেনে নিচ্ছে। অনিরুদ্ধ কোনো মতে তাকে টেনে বের করে গ্রামের লোকজন ডাকে, কিন্তু সেই রাতে মধুরিমা আর কথা বলে না। পরদিন সকালে গ্রামের পুরনো ঠাকুরবাড়ির পুরোহিত এসে বললেন, দুঃখীর দেহ যেমন খুন হয়েছিল, ওর আত্মাও তেমনই বন্দী হয়েছে পুকুরে। ওর আত্মা এখনো মুক্তি পায়নি, কারণ ওর শেষকৃত্য এখনো হয়নি। ও মরেনি, ওকে হত্যা করা হয়েছে। গ্রামবাসীরা জানতে পারে দুঃখীর শ্বশুরবাড়ির লোকেরা আসলে গয়না লুটে ওকে হত্যা করেছিল, কিন্তু তারা সব এখন মৃত। শুধু একজন জীবিত, গোবিন্দ, দুঃখীর স্বামী। এখন এক বৃদ্ধ, যিনি বর্ধমানে থাকেন। খবর পেয়ে গোবিন্দকে গ্রামে ডেকে আনা হয়। বৃদ্ধের শরীর এখন জরাজীর্ণ, তবু মুখে এক অদ্ভুত কঠোরতা। রাত 11টার সময় তাকে পুকুর পাড়ে নিয়ে যাওয়া হয় পুরোহিতের নির্দেশে। মন্ত্র পড়া শুরু হয়। এরপরেই হঠাৎ ঝড় ওঠে, জল থরথর করে কাঁপতে থাকে। গোবিন্দর সামনে জলের উপর ভেসে ওঠে এক ভয়ঙ্কর অবয়ব। গোবিন্দ, চিনলি? আমি দুঃখী। তুই শুধু আমার শরীর মেরেছিস না, আমার মা হওয়ার স্বপ্নও শেষ করেছিলিস। আজ তোর বিচার হবে। এই কথা শুনে গোবিন্দ হঠাৎ চিৎকার করে পুকুরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কেউ তাকে ঠেকাতে পারে না। পুকুরের জল হঠাৎই শান্ত হয়ে যায়। সকালে দেখা যায় পুকুরের জলে একটা নারীর মুখ আর পুরুষের কঙ্কাল পাশাপাশি ভেসে আছে। গ্রামের লোকজন ভাবে দুঃখীর আত্মা এবার মুক্তি পেয়েছে। পুরোহিত তার শেষকৃত্য করেন, কিন্তু 3 দিন পর আবার মাঝরাতে পুকুরে ভেসে ওঠে এক নারীর চিৎকার।
আমি তো একা নই, এখন অনেকেই আমার সঙ্গে আছে। তোমরা কি ভেবেছো একটা মৃত্যু আমার যন্ত্রণা শেষ করবে? এরপর এক বৃদ্ধা বলেন, দুঃখীর আত্মা তো ছিল কেবল বন্দি, কিন্তু জোকা বুড়ি এখন ওকে ব্যবহার করছে। ওরা এখন একসঙ্গে রয়েছে। মৃত্যুর পরে জন্ম নিয়েছে এক ভয়ানক নরক। পুকুর এখন আর শুধুই একটা পুকুর নয়, এটা এখন জলবন্দি নরক, যার মধ্যে পায়ে নামলে কেউ আর ফিরে আসে না। এরপর 3 মাস কেটে গিয়েছে। নিমতলার পুকুর এখন প্রশাসনের নজরে, কিন্তু পুলিশ, প্রশাসন, সাংবাদিক যেই যায়, কেউ আর বেঁচে ফেরে না। স্থানীয়রা চারিদিকে বাঁশ দিয়ে পুকুর ঘিরে ফেলেছে, কেউ পুকুরের কাছে যায় না। কিন্তু তবুও রাতে সেই কান্না, সেই হাহাকার শোনা যায়। পুকুরের জল এখন লালচে। কেউ বলেছে সেখানে হাত দেখেছে, কেউ বলেছে চুল ভাসতে দেখেছে। বৃদ্ধ মহারাজপুরের সন্ন্যাসী পত্রিকায় পড়ে গ্রামে আসেন। তিনি বলেন, এটা কেবল পুকুরের আত্মা নয়, জলের নিচে এখন তৈরি হয়েছে একটা আত্মিক ঘর, এক ছায়া জগৎ, যেখান থেকে শুধু ডাকা হয়। একবার ডাক শুনলে আর রক্ষা নেই। রাত গভীর হলে গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে পুকুরের দিকে হাঁটতে শুরু করে। কেউ যায় না, কেউ কাঁদে, কিন্তু পা থামে না। তারা বলে, এক দিদি ডাকছে, ও বলছে খেলতে যাব। তাদের অনেককে আর পাওয়া যায় না। একে একে গ্রামের ঘরগুলো খালি হতে থাকে, আর পুকুরের জলে যেন আরো মুখ, আরো ছায়া ভেসে ওঠে। সন্ন্যাসী খোঁজ করতে করতে খুঁজে পান জোকা বুড়ির ইতিহাস। সে ছিল এক সন্ন্যাসিনী, যাকে একদা তন্ত্র সাধকরা বলি দিতে চেয়েছিল জলদেবতাকে জাগাতে, কিন্তু সে মরেনি। অর্ধমৃত অবস্থায় জলে ডুবে তার আত্মা জলে বসবাস শুরু করে। সেই আত্মা চায় মানুষের জীবন আর তাজা আত্মা। তার খাদ্য হচ্ছে বিষাদ ও প্রতারণা। দুঃখী ছিল নিপীড়িত আত্মা। তাকে নিজের হাতে পেয়ে জোকাবুড়ি গড়ে তোলে এক ভয়ঙ্কর আত্মিক সাম্রাজ্য। সন্ন্যাসী আর পুরোহিত গ্রামবাসীদের নিয়ে পুকুরের কাছে এক রাত্রিকালীন যজ্ঞ করেন। যজ্ঞে আগুন জ্বলে উঠতেই পুকুরে উঠে আসে গলিত মুখ, পোড়া চোখ, কঙ্কালের মতো হাতে জড়ানো এক আত্মা। দুঃখীর আত্মা বলে, আমি মুক্তি চাই, কিন্তু সে আমাকে ছাড়বে না। আমাকে দাও, আমাকে আলো দাও, আমাকে পোড়াও। এই প্রথম দুঃখীর আত্মার আরতি শোনা যায়। তখন সন্ন্যাসী আগুনের মুখে ঢালে গঙ্গা জল, তুলসী আর তার মন্ত্রপাঠের শেষ ধ্বনি। এরপর আকস্মিকভাবে পুকুর থেকে আগুনের স্রোত বেরোয়, ভূমি কেঁপে ওঠে, চারপাশে নারীকণ্ঠে কান্না, রাগ আর হাহাকার ভেসে ওঠে। জোকাবুড়ির বিকৃত রূপ একবার পুকুর থেকে বেরিয়ে আসে, চিৎকার করে, তোমরা ওকে নিতে পারবে না, ও আমার। কিন্তু আগুন ও মন্ত্রের স্পর্শে সে জলে গলে যায়, আর দুঃখীর আত্মা ধীরে ধীরে এক সাদা আলোয় মিশে যায়। এরপর পুকুরের জল শান্ত হলে সেই রাতের পরে আর কোনো কান্না আর ডাক শোনা যায়নি। 1 বছর পরে সেই পুকুর শুকিয়ে খাল হয়ে যায়। লোকজন সেখানে গড়ে তোলে ছোট্ট একটা মন্দির, দুঃখীমার মন্দির। সেখানে আজও সন্ধ্যায় একটা প্রদীপ জ্বলে, আর কেউ যদি নির্যাতিত হয়, কেউ যদি সাহায্য চায়, শুধু মনের মধ্যে দুঃখীর নাম করে বললেই সে ফিরে পায় সাহস। দুঃখী ভূত নয়, আজ এক প্রতীক মাত্র, অত্যাচারের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। আর জোকাবুড়ি, সে ছিল এক অভিশাপ, আর অভিশাপ একদিন না একদিন ছিন্ন হবেই। এতক্ষণ আপনারা শুনছিলেন গ্রাম বাংলার 3টি হাড় হিম করা ভূতের গল্প, একত্রে কালো বিলের পিশাচিনী। গল্প পাঠে ছিলাম আমি সৌমেন। আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটিতে একটা লাইক করে দিন, আর কমেন্টে
আপনার মূল্যবান মতামত জানিয়ে রাখবেন। তাহলে দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ততক্ষণের জন্য ভালো থাকুন।